আজ ২১শে জুলাই, কোটা সংস্কার আন্দোলনের ঐতিহাসিক দিন। ২০২৪ সালের এই দিনে কোটা নিয়ে চূড়ান্ত রায় দেয় আপিল বিভাগ। এতে ৫৬% থেকে কোটা নামিয়ে আনা হয় ৭%। তবে ১৬ জুলাইয়ের পর ততদিনে নিভে যায় ২ শতাধিক ছাত্র জনতার প্রাণ। আন্দোলন আর কোটা সংস্কারে থেমে থাকেনি, নানা নাটকীয়তার পর রূপ নেয় গণ আন্দোলনে। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে ভারী হয় হতাহতের মিছিল। দেশব্যাপী শাটডাউন, থমথমে ঢাকা। রাস্তায় সেনাবাহিনীর টহল, মোড়ে মোড়ে চেকপোস্ট, কড়া নজরদারি। ২১শে জুলাই ২০২৪, দেশব্যাপী দ্বিতীয় দিনের মতো চলছে কারফিউ, বন্ধ ইন্টারনেট পরিষেবা। থমথমে এ পরিস্থিতির মধ্যে কোটা নিয়ে ঐতিহাসিক রায় দেয় আপিল বিভাগ। বলা হয়, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির সব গ্রেডে মেধার ভিত্তিতে নিয়োগ হবে ৯৩%, বাকি ৭% নিয়োগ হবে কোটায়। মুক্তিযোদ্ধা বা তাদের সন্তান সন্ততি অথবা তাদের নাতি যারা আসবেন তারা মুক্তিযোদ্ধা সংক্রান্ত 5%। এর মধ্যে মুক্তিযোদ্ধা ৫%, ১% ক্ষুদ্র নৃগোষ্ঠী ও ১% প্রতিবন্ধীর সঙ্গে তৃতীয় লিঙ্গ কোটা নির্ধারণ করা হয়। মেধাতে হবে ৯৩ ভাগ, ৫ ভাগ হবে মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তাদের হচ্ছে 1 ভাগ, আর প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গে ওদের জন্য হচ্ছে 1 ভাগ। তবে এই রায়ের আগেই ৬ দিনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে ঝরে যায় ২ শতাধিক ছাত্র জনতার প্রাণ। রায়ের দিনেও ঢাকাসহ সারা দেশের বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এতে নিহত হন অন্তত ১৯ জন, আহত হন অনেকেই। ছাত্রনেতারা এক বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেন, আদালতের রায় হলেও রক্তের দায় এড়াতে পারবে না সরকার। এছাড়া রাজপথে চলমান হত্যাকাণ্ড ও সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক মহল। বিকালে ৩ সমন্বয়কারী নাহিদ ইসলাম, সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ কারফিউ প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় পুনরায় চালু, ইন্টারনেট পরিষেবা পুনরুদ্ধার ও সমন্বয়কারীদের নিরাপত্তার দাবিতে ৪৮ ঘণ্টার শাটডাউন কর্মসূচি স্থগিত করেন। তবে অন্যান্য সমন্বয়করা এই ঘোষণা প্রত্যাখ্যান করে ৯ দফা দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। পরে নাহিদ দাবি করেন, তাকে অপহরণ করে চাপের মুখে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়। এদিন হাসপাতালে পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তৎকালীন আইজিপি দাবি করেন, বিএনপি জামাত মিলে দেশবিরোধী তাণ্ডব চালাচ্ছে। বিএনপি জামাত চক্র এই দেশবিরোধী জঘন্য তাণ্ডবলীলা চালিয়েছে, যা দিবালুকের মতো স্পষ্ট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বিকালে বিএনপি মহাসচিব অভিযোগ প্রত্যাখ্যান করে জনদাবি মেনে নিয়ে সরকারের পদত্যাগ দাবি করেন। সরকার নিজেদেরকে রক্ষা করতে বিরোধী দলের উপরে দোষ চাপাচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই সমস্ত নোংরা খেলা বাদ দিয়ে জনগণের যে দাবি উঠেছে তা মেনে নিয়ে অবিলম্বে পদত্যাগ করে দেশবাসীকে স্বস্তি দিন। ২-১ দিনের মধ্যে চলমান পরিস্থিতি স্বাভাবিক হবে দাবি করলেও ওই দিন সন্ধ্যায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পরের দিনেও কারফিউ চালু রাখার ঘোষণা দেন। র্যাব, পুলিশ, আনসার, কোস্টগার্ড মিলে দেশের পরিস্থিতি অনেকখানি স্বাভাবিক হয়ে আসছে। আমরা মনে করি যে কারফিউ যেটা চলছে এটা অব্যাহত থাকবে। জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে ২০১৮ সালে কোটার পরিপত্রটি জারি হয়েছিল। পরে হাইকোর্ট সেটি বাতিল করায় ২৪শে জনগণ তা রক্ষার দায়িত্ব নেন বলে উল্লেখ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী। জন আকাঙ্ক্ষা ছিল কোটা থাকবে না, তো সেইটার পক্ষে আপনার পরিপত্র একটা জারি হয়েছে। সেই পরিপত্র আপনি আবার যখন বাতিল করে দিচ্ছেন, তখন জন আকাঙ্ক্ষার সামনে তো আপনার আসলে কোনো কিছুই টিকবে না। মানুষের ইচ্ছাই তো উইলই হলো শেষ কথা। ২১শে জুলাইয়ের ঘটনা স্মরণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, নিরীহ নিরস্ত্র ছাত্র জনতা হত্যার পর আন্দোলন শুধু কোটা সংস্কারের দাবিতে আটকে ছিল না, বরং রূপ নেয় স্বৈরাচার বিরোধী আন্দোলনে। যদি ১৫ জুলাইয়ের মধ্যে দিত, হয়তো ঘটনার প্রেক্ষাপট আরেক রকম হতে পারত। কিন্তু ১৫ জুলাইয়ের পরে এরকম একটা যৌক্তিক দাবিতে যখন নিরস্ত্র নিরীহ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়, শত শত ভাইকে অঙ্গ হারাতে হয়, রক্তাক্ত হতে হয়, তখন এটা আর যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এবং ওই ১৬ তারিখের আবু সাঈদের মৃত্যুর মধ্য দিয়েই এই আন্দোলনটা স্বৈরাচার পতনের আন্দোলনে চলে গিয়েছিল। তবে গণঅভ্যুত্থানের পর প্রত্যাশার পুরোপুরি পূরণ না হলেও দেশ ধীরে ধীরে সেই পথে যাচ্ছে বলে উল্লেখ করেন সার্জিস আলম। মুখে যা বলি, মনে এটা ধারণ করতে পারি আমরা সবাই, সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে,
তাহলে হয়তো ধীরে ধীরে ওই জুলাইয়ের কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা পাবো। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা।